সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমি জুয়েল কিবরিয়া স্যার বাংলার ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে যোগদান করে সহকারী অধ্যাপক বাংলা এই পদে কর্মরত আছি। তোমাদের সামনে হাজির হয়েছি কারণ সামনে তোমাদের অনেকগুলি বিসিএস পরীক্ষা। আমি বিসিএস পরীক্ষার্থী বা যারা পিএসসির পরীক্ষার্থী তাদের নানান ব্যাপারে কথাবার্তা বলি, কোনো বিষয় নিয়ে তাদের সমস্যা থাকে সমাধান করার চেষ্টা করি। তো সেই সূত্র ধরে যেহেতু সামনে অনেকগুলি বিসিএস পর তোমাদের সামনে হাজির হয়েছে, তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো, পাশাপাশি অনেকেই অনেক বিষয় নিয়ে হয়তো টেনশনে থাকো। তো আমি বাংলা বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে থাকি, সেই সূত্র ধরেই আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ব্যস্ততার মাঝেও যদি আমার সাথে এইটুকু সময় তোমরা থাকো তাহলে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করবো ভালো লাগাতে। তো তোমাদের জন্য আবার শুভকামনা থাকলো, শুভেচ্ছা থাকলো। আমি আজকে তোমাদের সামনে ব্যাকরণের একটি বিশেষ বিষয় সন্ধি, এটা নিয়ে একটু কথা বলবো। তো সন্ধি এটি কিন্তু শুনতে ভালো লাগে, শব্দটি সন্ধি শব্দের অর্থ মিলন, তোমরা জানোই। কিন্তু সন্ধি পড়তে গেলে কিন্তু এত ভালো লাগে না। সন্ধি পড়তে গেলে অনেকেই এত নিয়মের মাপে আছে, এত জটিলতা, এত কিছু, এর মধ্যে অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়, অনেকে অপছন্দ করে, পড়তে চায় না বা মনেও রাখতে কষ্ট হয়। আমি চেষ্টা করবো আজকে সন্ধিটাকে একটু তোমাদের সামনে একটু উপভোগ্য করে উপস্থাপন করার। আমার মনে হয় যে তোমরা যদি আমার ক্লাসটুকু করো, আর আমি অনেক খুব বেশি সময় তোমাদের কাছ থেকে নিবও না, আমি চেষ্টা করব বিসিএস পরীক্ষা কিংবা পিএসসির অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে যে নিয়মগুলি থেকে বেশি প্রশ্ন হয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ধরনের নিয়মগুলি আমাদের লাগবে তোমাদের সামনের দিনগুলিতে পরীক্ষা অবতীর্ণ হতে হলে, সেই নিয়মগুলি তোমাদের সামনে একটু সহজ করে সরলীকরণ করে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি তোমরা আমার ক্লাসটি উপভোগ করবে। তো আমরা সন্ধি সম্পর্কে অনেক প্রাথমিক কথাবার্তা আছে, সন্ধি কত প্রকার, কি কি ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত প্রচলিত গদবাঁধা কথা আমি পরিহার করছি, তাই না? কারণ ওই ধরনের কথাবার্তাগুলি তোমরা সবাই এমনিতেও জানো। আমি তোমাদের গুরুত্বপূর্ণ সময় ওই ধরনের অযথা কথা বলে নষ্ট করতে চাই না। আমি সরাসরি গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি মেথডে চলে যাচ্ছি। দেখো, আমার প্রথম যে নিয়মটি তোমাদেরকে করাবো, নিয়ম ১, সেটি হচ্ছে লিখে নিতে পারো তোমরা, জ ফলা ইজ ইকুয়াল টু রস্বই। এটুকুই নিয়ম। আমরা এই থাকলে এই হয়, এই থাকলে এই হয়, এটা থাকলে এটা হয়, এত কিছু জটিলতায় আমার যাওয়ার দরকার নেই। আমরা স্রেফ, আমি বলেছি সরলীকরণ করে সন্ধিটি তোমাদের সামনে উপস্থাপন করব, এটি আমার চ্যালেঞ্জ। দেখা যাক আমি তোমাদের সামনে এটি করতে পারি কিনা, এটি আমার। তো আমরা বলছি জ ফলা ইজ ইকুয়াল টু রস্বইকার। নিয়মটি কি? জ ফলা ইজ ইকুয়াল টু রস্বইকার। দেখো, শব্দটি হচ্ছে প্রত্যুত্তর। এটি আমাদের সন্ধি বিচ্ছেদ যদি আসে পরীক্ষা যায়, প্রত্যুত্তরের সন্ধি বিচ্ছেদ কি? আমি জানি যে তোমরা অনেকে হয়তো এটা আগে থেকে পারো, কিন্তু পারা আর জিনিসটা বোঝা কিন্তু একটু ভিন্ন। আমরা চাই একটু বুঝতে, যাতে আমরা প্রচলিত বা জানা জিনিসটাও পারবো, এবং সন্ধির অনেক অপরিচিত শব্দ, অপ্রচলিত শব্দ যদি পরীক্ষা আসে আমরা যেন পারি। অর্থাৎ আমি যদি বুঝে রাখি বিষয়টি, তাহলে কিন্তু আমার কমনের বিষয় থাকবে না। শব্দটি এলে আমি পদ্ধতিগতভাবে সেটি বিচ্ছেদ করতে পারবো, ঠিক আছে, বিশ্লেষণ করতে পারবো। তাহলে প্রত্যুত্তর, দেখো আমরা লিখেছি জ ফলা ইজ ইকুয়াল টু রস্বইকার। তাহলে আমার এখানে ত এর সাথে জ ফলা আছে, জ ফলার পরিবর্তে আমরা দিব কি? তাহলে জ ফলাটা কিন্তু এইখানে না, রস্বইকারটা এইখানে হবে না, জ ফলাটা ত এর। জ ফলাটা কার? ত এর। তাহলে আমরা রস্বইকার দিব কার সাথে? ত এর সাথে। জ ফলা কিন্তু একক নয়, অর্থাৎ ত এর সাথে যুক্ত ব্যঞ্জন, ফলে জ ফলার পরিবর্তে যে রস্বইকার সেটা আমাকে দিতে হবে ত এর সাথে। ত এর সাথে দিলাম, কিন্তু ত এর সাথে আগে থেকে যে একটু রস্যকার আছে, একই ত এ রস্বই রস্য দুটো কি থাকবে? না, নিশ্চয়ই থাকবে না। একটা ব্যঞ্জন, একটা রস্বই আর একটা রস্য, দুটো তো দেওয়া যাবে না। রস্বই তো আমাকে দিতে হবে, নিয়ম। আগের যে কার বা আগের যে স্বরটি থাকবে এর সাথে যুক্ত কার, সেই কারটি পিছনের যে অংশটুকু থাকলো তয়ে তয়ে র, এর সামনে বর্ণ হয়ে চলে যাবে। এই রস্যকারটি এখানে গিয়ে কি? বর্ণ হয়ে যাবে, বর্ণ। তাহলে আমি যদি এটাকে একটু পরিষ্কার করে লিখি, তাহলে জিনিসটা দাঁড়াবে এমন যে প্রতি যোগ কি? রস্যটা বর্ণ হয়ে গেল, তাহলে উত্তর। আচ্ছা, আরেকটু দেখো, ইত্যাদি। এটি আমি জানি তোমাদের জানা আছে কি হবে উত্তর, কিন্তু উত্তরটা জানা থাকলে পদ্ধতি দেখো। কিংবা আমরা যদি অন্য শব্দে যাই, অভ্যাস, একটু কম প্রচলিত শব্দ সন্ধির বইয়ে থাকে, অভ্যাস। জফলা কার সাথে আছে? ভয়ের সাথে। তাহলে ভয়ের সাথে জফলার পরিবর্তে আমরা কি করব? রস্বইকার দিলাম। এখন এই যে আগে থেকে একটা কার ছিল, ভয়ে বা জফলার সাথে একটা কার ছিল, এই কারটা এখানে থাকবে, কিন্তু কার হিসাবে না, কি হিসাবে? বর্ণ হিসাবে।
অর্থাৎ এই যে ভ বা জফলার সাথে যে কার, সেই কারটি এই পারে না থেকে পিছনে চলে যাবে, কিন্তু কার হিসাবে না, কি হিসাবে, বর্ণ। তাহলে অভিযোগ আকারটা কি হবে, আকারটা আ হয়ে যাবে, আ। আর দন্ত শব্দ ছিল আগে থেকে। দেখো শব্দটি অভ্যুত্থান, তাহলে জফলা ভয়ের সাথে, আমরা ভয়ের সাথে কি করব, রস্বইকার করব, করবো তো। তাহলে এই যে রস্যকার কি এখানে থাকবে, রস্যকারটা কি হবে, এইখানে সে বর্ণ হয়ে যাবে। তো বর্ণ যদি হয় তাহলে অভিযোগ কি লিখতে হবে, উত্থান, অভিযোগ কি, এই যে উত্থান রস্য। অত্যাচার, তাহলে এবার তোমরা করতে পারবে আশা করছি। তো জফলা যুক্ত শব্দ কি এগুলি না আরো আছে, অনেক আছে, অনেক। তো কত আছে তোমার জানার দরকার নেই, তুমি শুধু যদি আসে জফলা যুক্ত শব্দ, তাহলে আমাদের যে মেথডটি এটা ফলো করবে। আমরা যদি একটু এই পাশে যাই, দেখো এটি কিন্তু কোন একটা অতি সম্প্রতি কোন একটা পিএসসি পরীক্ষা ব্যর্থ এই সন্ধি বিচ্ছেদ কি, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে জফলাটা কার সাথে, বয়ের সাথে, আমরা কি করব, রস্বইকার করব। জফলাটা বয়ের সাথে ছিল না, আমরা রস্বইকার করলাম। এখন এখানে কি অন্য কোন কার ছিল আগে থেকে, আমরা বলেছি অন্য কোন কার যদি থাকে তাহলে সেটা পাশে গিয়ে কি হবে, বর্ণ পরিণত হবে। কিন্তু এখানে তো অন্য কোন কার নেই, তাহলে বোঝেন কোন কার নেই, তার মানে একটা অ আছে। যেই ব্যঞ্জনে কোনো কার নেই বা আগে থেকে ছিল না, সেখানে ধরে নিতে হয় যে মনে মনে একটা কি অ, অ বয়ের সাথে একটা অ ছিল, এই অটা কি হবে এবার এখানে গিয়ে বর্ণ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে, অ আর থয় রেপ, তাহলে অর্থ। যদ্যপি, জফলাকার দয়ের সাথে, তাহলে জফলাটা উঠে গিয়ে রস্বইকার হলো। এখানে কি দয়ের সাথে কোনো কার আছে বা ছিল, মনে হচ্ছে ছিল না, কিন্তু আগে থেকে একটা কার, দয়ের দ, অ, প্রত্যেকটি ব্যঞ্জনে কিন্তু একটা করে অ থাকে। এই অটা এখানে যুক্ত হতে হলে কি হবে, অপি, কি হবে, অপি। প্রত্যুষ, তো এই যে জফলা তয়ের সাথে, জফলা কার সাথে, তয়ের সাথে, তো তয়ের সাথে জফলাটা আমি রস্বইকার করলাম। এখন এখানে কিন্তু দীর্ঘকার আছে, তো তাহলে আরো সহজ, দীর্ঘকার যদি থাকেই তাহলে আমি তো তয়ের সাথে রস্বই আর দীর্ঘ দুটো রাখবো না, রস্বইটা আমি দিয়েছি, আর দীর্ঘটা কি করব, দীর্ঘটা এই পাশে গিয়ে কি হবে, বর্ণে পরিণত হবে। এখন দেখা গেল যে পরীক্ষায় থাকবে প্রতিযোগুষ। এখন শিক্ষার্থী কিন্তু মুখস্থ করেছে প্রত্যুষ, না প্রতিযোগুষ, প্রতিযোগুষ, না প্রত্যুষ, প্রত্যুষ, প্রতিযোগুষ। যখন প্রতিযোগুষ এভাবে থাকবে কয়ে, তো সে বুঝতে পেরেছে উত্তরটা প্রতিযোগুষ। কিন্তু দেখা গেল এটি কিন্তু উত্তর দিলে ভুল হয়ে যাবে। কেন, কারণ আসলে প্রতি তো ঠিকই আছে, কিন্তু উষ কোন উষ, এই যে দীর্ঘকার। কেন দীর্ঘকার, দীর্ঘকার এই জন্য যে এই যে এটা দীর্ঘ, তো দীর্ঘ যখন ওই পাশে যাবে দীর্ঘ হবে। যদি রস্য থাকতো তাহলে রস্যও হতো, যদি আকার থাকতো আ হতো, অকার থাকলে কি অ হবে। তার মানে এখানে দীর্ঘ থাকার জন্য কিন্তু এটা দীর্ঘ হবে, রস্য হবে না। আবার যখন আমরা অভ্যুত্থান করলাম তখন আবার কিন্তু দীর্ঘ হবে না, কারণ ওখানে রস্য ছিল, তাহলে রস্য হবে, তাই না। যখন আমরা ধরেন ব্যতিক্রম করছি, ব্যতিক্রম এর সন্ধি বিচ্ছেদ আসবে, ব্যতিক্রম এর সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি, তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো জফলাটা আছে কার সাথে আছে, বয়ের সাথে। জফলা কার সাথে, বয়ের সাথে, তাহলে আমরা জফলাটাকে কি করছি, রস্বইকার করছি, করলাম। এখন বয়ে কি অন্য কোনো কার আছে, নাই, নাই মানে বয়ের সাথে একটা অ আছে। তাহলে আমরা এই যে তিক্রম আছে পিছনে, এই তিক্রমের পূর্বে একটা কি করব, ওই অটাকে এখানে নিয়ে আসবো, তাহলে বিযোগ অতিক্রম। যখন শব্দটি আবার ব্যাঘাত হবে, ব্যাঘাত, তাহলে জফলাটা বয়ের সাথে চলে গেল বি যোগ এই কারটা কি হয়ে যাবে, আকার, তাহলে বিযোগ কি, আঘাত। একটু যদি একটু বড় শব্দ লিখি শিক্ষার্থী বন্ধুরা, দেখো একটি শব্দ হচ্ছে এমন, প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন। তাহলে এই যে জফলাটা তয়ের সাথে, তাহলে তয়ের সাথে জফলাটা কি হবে, রস্বই হয়ে যাবে, তাহলে প্রতি। এখন তয়ে কিন্তু কার আছে, আকার, মানে এই আকারটা তো এদেরই, এদের সাথে যে আকার আ, এই আকারটা তখন কি হয়ে যাবে, আ, তাহলে আবর্তন। যদি আমরা বলি প্রতি কি, প্রত্যল্প, প্রত্যল্প, কিংবা কোনো হয়তো বই আরো একটা শব্দ আছে অত্যল্প, তাহলে প্রত্যল্প বা অত্যল্প। তাহলে জফলাটা তয়ের, আমরা রস্বইকার করলাম, তয়ের সাথে রস্বইকার দিলাম,
কিন্তু তয়ে কোনো কার এখানে দেখছি না মানে ধরে নেব একটা কি অ, তাহলে প্রতিযোগ অল্প। আবার অত্যল্প, তাহলে কি হবে অতিযোগ, এই যে এখানে কোনো কার আগে থেকে ছিল না, তো ওখানে আগে থেকে কোনো কার ছিল না বা নাই মানে ধরে নিতে হবে ওর সাথে একটা করে অ, যে অটাকে আমরা বলি লীন বর্ণ, অর্থাৎ এমন একটি বর্ণ যেটা থাকবে কিন্তু দেখা নাও যেতে পারে, তো এই অটা আমরা ধরে নেব। এখানে প্রতিযোগ কি, তাহলে প্রতিযোগ অল্প। একইভাবে অত্যাচার, বুঝতে পারছো, অতিযোগ আচার, প্রত্যাশা প্রতিযোগ আশা। তাহলে জফলাযুক্ত শব্দ যখনই আমরা বিচ্ছেদ করব তখন এরকম শব্দ আরো অনেক উদাহরণ আমরা দিতে পারবো। একটি নিয়মই আমরা হয়তো আধা ঘন্টা ধরে করবো, সেটা আমি চাই না। আমরা চাই যে আপনারা মেথডটি যদি বুঝে নেন 5-10টি শব্দের মধ্য দিয়েই, তাহলে আপনাদের কাজ কিন্তু কি কাজ, যে আমি যে মেথডটা দিচ্ছি আপনাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে আপনাদের যে বই পুস্তকগুলি আছে সন্ধির সেগুলো বের করবেন, করে জফলাযুক্ত শব্দ খুঁজে বের করে এই পদ্ধতিটা দিয়ে নিজেরাই কি করবেন, একটু ভেঙে দেখবেন। ভেঙে দেখলে হবে কি, যে আপনার আত্মবিশ্বাসটা বাড়বে। অথবা যদি এমন কোনোটা মনে হয় যে এটি তো হচ্ছে না, যদি মনে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা যেটাতে দিচ্ছি ওখানে মেসেঞ্জারে আপনার মেসেজ করে আমাকে জানাতে পারবেন। আমার ধারণা এবং আমার বিশ্বাস, আমি যেহেতু বাংলা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি, এর সাথে আছি, আমার বিশ্বাস যে এই পদ্ধতিটা আপনার জন্য খুবই ফ্রুটফুল হবে এবং ভালো লাগবে। কারণ অনেক মেমোরাইজ না করে আপনি এই পদ্ধতি দিয়ে দিয়ে শব্দগুলোকে ভাঙবেন। দেখেন আমি একটু নিচে দুটো শব্দ লিখেছি, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে দুটো শব্দ আমার নিচে আছে, একটু নদ্দম্বু, একটি মশাধার, একটু কঠিন শব্দ, একটু অপ্রচলিত বা কম প্রচলিত শব্দ নদ্দম্বু। জফলা আছে, মশাধার, এই দুটি শব্দের ক্ষেত্রে জফলাটা রস্বই না হয়ে দীর্ঘই হবে। এই ক্ষেত্রে একটু লিখবেন যে এই দুটো শব্দ জফলা ইজিক্যাল রস্বই আমরা লিখেছিলাম, কিন্তু এই দুটি শব্দের ক্ষেত্রে জফলাটা কি হবে, দীর্ঘই। বাকি সকল কথা কিন্তু কি আগের মতোই থাকবে। তো আমরা একটু করে দেখি। দেখেন তাহলে জফলাটা কার সাথে আছে, দয়ের সাথে, তাহলে রস্বই দিয়েছি আমরা এতক্ষণ, এই দুটি শব্দের ক্ষেত্রে দয়ের সাথে আমরা দীর্ঘই দিব। আর এখানে কি অন্য কোনো কার আছে, আগে থেকে কোনো কার নাই। যদি কার যেহেতু নাই, কাজে ময় এবং রস্বর আগে আমরা একটা অ দিব। আমরা যদি এইটাতে যাই, দেখেন জফলাটা দন্ত শয়ের সাথে, তাহলে আমরা দন্ত শয়ের সাথে কি করছি, দীর্ঘইকার দিচ্ছি, রস্বই না দিয়ে দীর্ঘইকার দিচ্ছি। আর এই যে এদের সাথে কিন্তু একটা কার আছে, আকারটা এদের না, আকারটা কাদের, ধয়ের কিন্তু না, এদের। এদের যে কার আকার, সে আকারটা কি হয়ে গেল, আকারটা হয়ে গেল আধা। এখন যদি কেউ প্রশ্ন করে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বললাম জফলা ইজিক্যাল রস্বই, তাহলে এই দুটো ক্ষেত্রে দীর্ঘই কেন হলো? আসলে জফলা ইজিক্যাল রস্বই বা দীর্ঘ দুটি হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রস্বই হয়। আমরা ঝামেলাটা পরিহার করব যে রস্বই দিব আর এক দুটি শব্দ যখন দীর্ঘই হয় আমি একটু আলাদা করে আমরা মনে রাখলাম, তাহলে আমাদের জটিলতাটা, যদি রস্বই বা দীর্ঘ দুটোই হয় আমি মনে রাখি, তাহলে কোথায় রস্বই কোথায় দীর্ঘ আমি কনফিউজ হয়ে যাচ্ছি বা আমার এলোমেলো লাগছে। আমি কিন্তু বলেছি সরলীকরণ করতে চাই, তো সরলীকরণ করতে গিয়ে আমরা এটাই ভাববো যে জফলা যেগুলো রস্বই, তাহলে আমরা অনেক শব্দ, শত শত শব্দ ইজিক্যাল টু জফলার জন্য রস্বই। তাহলে এক দুটি শব্দ এখন কেন, কারণ বানানটাকে আসলে বানানের ফ্যাক্টর, মূল বানান অবিকৃত। অর্থাৎ এখানে যে রস্বইকার দিই, তো নদী বানান তো রস্বই না, নদী বানান কি দীর্ঘই। এই যে মসি, আমরা বলি ওসির সে মসি বড়, তাই না, সেই মসি মানে কালি বা কলম, তাহলে মসি বানানটা দীর্ঘইকার। ফলে মূল বানানকে অবিকৃত রাখতে গিয়ে জফলার জায়গায় কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘইকার হয়। তো সেটি উদাহরণ খুবই কমে, 1, 2, 3, 4টা। তো সেইগুলো আমরা যদি আলাদা করে নেই তাহলে আমি সরলীকরণ হয়ে গেল যে রস্বই দীর্ঘই, কোথায় রস্বই কোথায় দীর্ঘই না, জফলা ইজিক্যাল টু রস্বই, আর দু একটি ক্ষেত্রে কি দীর্ঘই। তাহলে প্রশ্ন হবে নদ্দম্বুতে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, কোন কোন বর্ণে। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা শব্দটাকে ভাঙতে পারবো তখন প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের কি প্রথম বর্ণের দুটোতে সন্ধি হয়। এই কথাটি আপনারা জানেন। সন্ধি কোন কোন বর্ণে হয়েছে যদি বলে, তাহলে বিচ্ছেদ করে আমরা দেখব প্রথম শব্দের শেষ আর শেষ শব্দের প্রথম। তাহলে নদ্দম্বু কোন কোন বর্ণে, দীর্ঘই যোগ অ, দীর্ঘই যোগ অ। যদি আপনাকে বলে প্রত্যাবর্তন কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, তো আপনি বিচ্ছেদ করে নেবেন, বিচ্ছেদ দেখলেন প্রতিযোগ আবর্তন, তাহলে এই শব্দের শেষ বর্ণ কি, প্রতি শব্দের শেষ বর্ণ কি ই, আর আবর্তনের প্রথম বর্ণ কি এই যে আ, তাহলে সন্ধি হয়েছে কি ই যোগ আ। এখন প্রতির যে শেষ বর্ণ ই সেটা জানেন তো, ত কিন্তু না, প্রতি, এই ইকার তয়ের কি পরে, অনেকে এটুকু বোঝে না। তো বিশেষ পরীক্ষা দিতে হলে আপনাদের ধ্বনি তত্ত্বটাকে ভালো বুঝতে হবে। আমরা ধ্বনি তত্ত্ব নিয়ে হয়তো একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো আমি।
তো আপনারা যেমন ধরেন প্রত্যল্প দিছে, প্রত্যল্প, তাহলে প্রতি শেষ বর্ণ কিন্তু ত নয়, শেষ বর্ণ কি ই, ই, তাহলে এখানে ই যোগ কি অ, তাহলে এখানে ই যোগ আ আর এখানে ই যোগ কি অ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস শুধু খেয়াল করবেন, এই জ ফলাটা কিন্তু যে কোনো জায়গায় থাকলে হবে না। জ ফলা ইজ ইকুয়াল টু রস্বইকার, জ ফলাটাকে কোথায় থাকতে হবে, একটু মাঝামাঝি, একদম শব্দের মেপে মেপে মাঝখানে নয়, কিন্তু জ ফলাটা যেন মোটামুটি একটু মাঝামাঝি থাকে, সেটা একটু খেয়াল করবেন। তাহলে যদি শব্দের মাঝামাঝি জ ফলা থাকে তাহলে জ ফলাটা রস্বইকারে পরিণত হবে, সেটি আমরা দেখলাম। আর দুই একটি ক্ষেত্রে জ ফলাটা রস্বই না হয়ে দীর্ঘই হবে, কিন্তু মেথডটা বা বাকি নিয়মগুলো কি একই রকমের। আমরা আরেকটি জিনিস আপনাদের দেখাবো, এই নিয়মটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস, প্রাইমারি, ব্যাংক, নিবন্ধন সহ যত রকম পরীক্ষা সে পিএসসির, সেখানে দেখবেন ব্যর্থ বা প্রত্যাবর্তন কিংবা যদ্যপি কিংবা গত্যন্তর বা প্রত্যুষ, এই টাইপের শব্দগুলো কিন্তু নানান পরীক্ষায় এসছে, পিএসসির প্রশ্নগুলো ফলো করে দেখতে। আমরা এবার আরেকটি নিয়ম আপনাদের করাতে চাচ্ছি, সেই নিয়মটির নাম হচ্ছে ব ফলা ইজ ইকুয়াল টু রস্য। এটি অনেকের কাছে জটিল, কিন্তু আমি আবার বলেছি যে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে সন্ধি নামক এই ভয়ানক ভীতিকর বিষয়টাকে একটু সরলীকরণ, দুর্বোধ্য জিনিসটাকে একটু সহজ করে উপস্থাপন করতে চাই, সেটি আপনারা একটু ফলো করেন আমাকে। তাহলে আমরা লিখছি, এবার আগের নিয়মটা লিখেছিলাম জ ফলা ইজ ইকুয়াল টু রস্বই, এবার লিখছি ব ফলা ইজ ইকুয়াল টু কি রস্য উ। দেখেন একটি শব্দ হচ্ছে অনিত, একটি শব্দ হলো অন্বেষণ, একটি শব্দ হচ্ছে পশ্চধম, একটি শব্দ হলো পশ্চাচার, একটি শব্দ হলো স্বাগত, একটি শব্দ হলো তন্নি, একটি শব্দ ধরেন মনন্তর, একটি শব্দ হচ্ছে অন্যয় ইত্যাদি। আমরা ধরে নিচ্ছি, কারণ আপনাকে 100টা উদাহরণ ভেঙে বুঝতে হবে না, আপনাকে আসলে দুটো উদাহরণ দিয়ে বোঝানো যাবে। আপনার কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে যে আপনাকে দুটো বা তিনটা বা পাঁচটা 10টা উদাহরণ দিয়ে জিনিসটাকে মেথডটা ধরিয়ে দেওয়া, আর আপনার কাজ হচ্ছে রুমে গিয়ে এই ধরনের যে চিহ্নযুক্ত শব্দ সেগুলোকে আপনি খুঁজে বের করে কি করবেন, অর্থাৎ এই মেথডের শব্দগুলোকে আপনি বের করবেন, আরো কিছু বের করে আমার এই মেথডটা দিয়ে দিয়ে ভেঙে দেখবেন যে আসলে আমার কথাগুলি কি মিলছে কিনা, বা আসলে আমার কথা সত্যতা আছে কিনা, সেটা চেক করবেন। যদি আপনি বুঝতে পারেন যে সত্যতা আছে, তাহলে আপনার আর এই সন্ধি নিয়ে কোনো সমস্যা বা ঝামেলাটা থাকবে না। তো আমরা একটু এবার যাই পদ্ধতিতে, একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি। আসলে আগের নিয়মটার মতোই, আগের যে নিয়মটি করালাম একই রকম। ওখানে বললাম জ ফলা ইজ ইকুয়াল টু রস্বই, তাহলে জ ফলা কারোর সাথে ছিল, ব ফলাও কিন্তু একা থাকবে না, ফলা কখনো একা থাকে না, তাহলে ফলাটা কারোর সাথে কি যুক্ত আছে। এখানে একটু লক্ষ্য করেন শিক্ষার্থী বন্ধুরা, ফলাটা ব ফলাটা নয়ের সাথে যুক্ত আছে, আছে না? তাহলে আমরা বলেছি যে ব ফল ইজ ইকুয়াল টু রস্য, তাহলে এই ব ফলার পরিবর্তে কি রস্য, রস্য দিলাম, কিন্তু নয়ের সাথে যে আগে থেকে ইকার আছে, তো একই নয়ে একটা ইকার আর একটা উকার, দুটোই কি থাকবে না। তাহলে আমরা ব ফলার জন্য রস্যকার দিব, এটা আমাদের নিয়ম, দিতেই হবে। আগের যে কারটি থাকবে সেটি কি হবে, ওই যে আগে যা হয়েছিল গত নিয়মটাতে, এই আগের কারটি পরের যেটুকু অংশ থাকলো তার সামনে বর্ণ হয়ে যাবে। তাহলে আমার এই যে কার, এই কারটি এই যে পিছনে আমি এই পর্যন্ত রেখে এই তয়ের পূর্বে কি করব, ওইটাকে আমি বর্ণ, অর্থাৎ কারটা এসে বর্ণ হয়ে যাবে। তাহলে অনুযোগ কি ইত, অনুযোগ ইত। অন্বেষণ, এটা কমন পড়বে আপনাদের, অনেকে মেমোরাইজ করেছেন অনুযোগ এশান, কিন্তু কেন হচ্ছে দেখেন, খুব সিম্পল, অর্থাৎ নয়ের সাথে ব আছে, এটাকে আপনি রস্যকার করবেন, তাহলে অনু। একারটা কি হবে, এখানে তো থাকতে পারবে না, কারণ একই নয়ের সাথে উকার আর একার না, তাহলে একারটা পিছনে শন আছে, এই শনের পূর্বে কি হবে, এ হয়ে যাবে। পশ্চধম, একটু আনকমন, একটু অপরিচিত শব্দ। দেখেন এই ছয়ের সাথে ব ফলা রস্য উকার, তাহলে এখানে আমরা ছয়ের সাথে রস্য উকার দিলাম, এখানে এখন কোনো কার নেই। আমরা বলেছিলাম যে কার থাকলে পাশে বর্ণ হয়ে যাবে, কিন্তু এখানে কোনো কার আমরা দেখছি না, ছয় বয়ের সাথে কার নেই, মানে বুঝে নিতে হবে ওখানে একটা অ, যেই ব্যঞ্জনে কোনো কার নেই, যুক্ত নেই, তাহলে ওখানে একটা অকার আছে, অটাকে আমরা পিছনে দিয়ে দেব, কার নেই মানে অ ধরে নিতে। পশ্চাচার, তাহলে এইখানে ছয়ের সাথে ব আছে, হয়ে গেল কি পশু। এখন এখানে কার আছে না নাই, এর সাথে কিন্তু কার আছে,
আকার, তাহলে আকারটা কি হবে আ হবে। এখন যদি বলে পশ্চাৎ শব্দে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, তাহলে তার উত্তর হচ্ছে এই পশুর শেষ বর্ণ হচ্ছে উ, আর আচারের প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের কি প্রথম বর্ণ, তাহলে সন্ধিটা হলো উযোগ কি আ, উযোগ আ, উযোগ আ। এবং এটি কোন সন্ধি, তার উত্তর এখানে বেড়ে গেছে, দুটো স্বর মানে স্বর। কোন সন্ধি? যদি বিচ্ছেদ আমরা করতে পারি, খুবই সিম্পল, প্রশ্ন নানান ভাবে আসবে, কোন সন্ধি, কোন কোন বর্ণে, কোন পদ্ধতিতে, আপনাকে কিছুই পড়তে হবে না। সন্ধিতে যত রকমই প্রশ্ন আসুক, যত রকম পেঁচিয়ে প্রশ্ন হোক, আপনাকে আসলে জানতে হবে শব্দটা বিচ্ছেদ, আর বিচ্ছেদটা যদি আপনি শুদ্ধ করতে পারেন, তাহলে বাকি যত প্রশ্ন আসবে সব আপনি বিচ্ছেদ থেকে উত্তর দিয়ে দিবেন। এবং বিচ্ছেদ থেকে উত্তর দিতে হলে আপনাকে জানতে হবে যে ভাঙার পরে প্রথম শব্দের শেষ বর্ণ এবং শেষ শব্দের কি প্রথম বর্ণ দুটো আপনি দেখবেন। এই যে উযোগ, তাহলে দুটোই স্বর, স্বর সন্ধি। দুটো স্বর হলে কেবল স্বর, যদি ব্যঞ্জন স্বর হয় তাহলে ব্যঞ্জন, স্বর যে কোনো একটি ব্যঞ্জন এলে কি সেটি ব্যঞ্জন, দুটো স্বর হলে শুধু স্বর। ওকে, দেখেন স্বাগত, তাহলে এই যে ব আছে স্বরের সাথে, তাহলে সু যোগ কি বলেন, সুযোগ কি, বয়ের শয়ে বয়ের সাথে কার আছে না আকার, তাহলে সুযোগ কি আগত। এই যে তো নেই, ব আছে নয়ের সাথে, খুব মজার সন্ধি বিচ্ছেদ, ব নয়ের সাথে আছে, তাহলে আমরা নয়ের সাথে রস্যকার করলাম। এখন এখানে একটা কার ছিল, এইদের সাথে কার, দীর্ঘই কার, তাহলে দীর্ঘই হয়ে গেল। আমরা বলেছিলাম পিছনের অংশের সামনে বসবে, কিন্তু পিছনের অংশে তার কিছু নাই, তো না থাকলে কি আমরা নতুন করে যুক্ত করে দেবো না, না থাকলে আমাদের কিছু করার নাই, তাহলে সির্ফ এটি আমাদের থেকে যাবে, তনুযোগ দীর্ঘই। অর্থাৎ এই কারটি পিছনের অংশের সামনে বসার কথা ছিল, কিন্তু পিছনে কোনো অংশ আর নাই, তাহলে এটাই থেকে যাবে। মন্বন্তর, তাহলে এই যে বয়ের সাথে আমরা রস্যকার করব মনু, আর এইখানে আমাদের কোনো কার নাই, কার নাই মানে আমরা ধরে নিব কি একটা অন্তর। এই যে অন্যয়, তাহলে বয়েস নয়ের সাথে ব, তাহলে আমরা ধরে নেব অনু, এখানে কোনো কার নাই শিক্ষার্থী বন্ধুরা, কোনো কার নাই, কোনো কার যদি না থাকে তাহলে আমরা এখানে একটা ধরে নেব কি অ। তাহলে এই যে বফলাযুক্ত শব্দ কিন্তু আমাদের কি আরো অনেক শব্দ হয়তো আমরা খুঁজে পাবো, আপনি পাবেন, তো অনেক যে যাই খুঁজে পান বফলাযুক্ত শব্দ সন্ধির চ্যাপ্টারে যেগুলো খুঁজে পাবেন সেগুলো আপনি আমার এই তালিকার সাথে নিচে যুক্ত করবেন, করে নিজে নিজে কি করবেন একটু আমার এই মেথডটা দিয়ে ভাঙবেন। যখন ভেঙে দেখবেন যে না এটা হচ্ছে, তাহলে আপনার আত্মবিশ্বাসটা বাড়বে। তখন আপনি যে কোনো শব্দ অপ্রচলিত, দুর্বোধ্য, একটু কঠিন বা কোনো বই নাই এমন শব্দ পরীক্ষক হয়তো আপনাকে দিয়েছে পরীক্ষায়, কিন্তু আপনি আটকে যাবেন না যদি আপনার এই মেথডগুলি ঠিকমতো আপনি অ্যাপ্লাই করেন। কিন্তু শুধু শুনে রেখে দিলে হবে না, আপনাকে কিন্তু এই যে আমার এই মেথডটাকে দিয়ে প্র্যাকটিস করতে হবে। অন্য আরো নতুন শব্দ, আমি 10টা শব্দ দেখেছি, আপনি খুঁজে আরো 5টা 10টা শব্দ বের করবেন, করে আবার মেথডটা অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন যে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং সন্ধিতে আপনার এই ভীতিটা থাকছে না। একটি নিয়ম, অনুস্বার ইজ ইকুয়াল টু, দেখেন ময়ে হস, অনুস্বার ইজ ইকুয়াল টু ময়ে হস, খুবই সিম্পল একটি নিয়ম। সেফ নিয়মটা হচ্ছে অনুস্বার ইজ ইকুয়াল টু ময়ে হস। এখন দেখেন এই পরীক্ষায় আসছে সংসার, তো আমরা সবাই পারছি, সব শিক্ষার্থী প্রাইমারি যে পরীক্ষা দিবে সেও পারছে, বিসিএস দিবে, নিবন্ধন দিবে, সংসার সংযোগ সার জানা আছে, মুখস্থ আছে, সে বলে দিল সংযোগ সার। কিন্তু দেখা গেল যখন আসছে আবার প্রিয়ং বদা, তখন অনেক শিক্ষার্থী আবার আটকে যাচ্ছে, কিংবা যখন আসছে সংখ্যা, তখন অনেকে ঠিকমতো উত্তর দিতে হতে পারছে না, কারণ সংসার বা সংবাদ বা সঙ্গীত সংরক্ষণ, ওই যে 9 10 বই বা প্রচলিত বই আছে, হয়তো প্রিয়ং বদা বা সংখ্যাটা নাই। তো আছে বা নাই, আসলে যে আপনাকে জানতে হবে কেন, জ্ঞানের প্রথম শর্ত কেন, তাই না? নিউটনের মাথায় আপেল পড়েছিল, নিউটন যদি খেয়ে নিত, আপেল পেলে কি করবেন, খাবো, খেয়ে নিলে। কিন্তু তাহলে জ্ঞানী মানুষের, ভোগবাদী, পৃথিবীতে মানুষ দুই রকম, ভোগবাদী আর জ্ঞানবাদী। জ্ঞানবাদীর শর্ত হচ্ছে কেন। সাধারণ শিক্ষার্থীরা কি করে, কেন এটা প্রশ্ন করে না এবং জানিও না, সে শুধু বই আছে মুখস্থ করে নিল, তার কাজ শেষ। কিন্তু কেন যদি জেনে আপনি পড়েন, তাহলে আপনার জন্য সামনের পদগুলি কিন্তু সহজ হবে, সুন্দর হবে। তো এই যে বললাম যে কেন, এটা কিন্তু জানি না, কিন্তু আপনাকে শুধু দেখেন, শুধু অনুস্বার ইজ ইকুয়াল টু ময়ে হস। এখন আপনি প্রিয়ং বদা করবেন, তাহলে এখানে আমার করার দরকার নেই, সির্ফ অনুস্বারের জায়গায় ময়ে হস, শেষ। এই যে সংখ্যা, তাহলে অনুস্বারের জায়গায় কি ময়ে হস। এই যে আমাকে হয়তো পরীক্ষা দিল সংযম, এই যে হয়তো পরীক্ষা দিল সংশ্লিষ্ট, এই যে হয়তো আমাকে পরীক্ষা দিল সংকীর্ণ,
তখন এই অনুস্বারযুক্ত শব্দ অনেক আছে, কঠিন, সহজ, ছোট, বড়, মাঝারি, নানান রকমের, প্রচলিত, অপ্রচলিত, দুর্বোধ্য, সুবোধ্য, তাতে আমাদের কিছু যায় আসে না। আসলে আমরা সন্ধি বিচ্ছেদে যদি এরকম শব্দ আসে, তাহলে আমরা স্রেফ কি করব, অনুস্বারের জায়গায় ময়ের হস দিয়ে দিলাম, অনুস্বারের জায়গায় ময় হস দিয়ে দিলাম, অনুস্বারের জায়গায় ময় হস দিয়ে দিলাম। তাহলে এরকম আরো অনেক উদাহরণ আমাদের আছে। তো থাকলে আপনি আরো 50টা উদাহরণ খুঁজে বের করবেন, করে আপনি সেটাকে ভেঙে দেখবেন। এখন সন্ধিতে একটি প্রবলেম আছে, প্রবলেম যেটার জন্য আমরা শিক্ষার্থীরা বেশি বিভ্রান্ত হয়, যে নিয়মগুলো কিন্তু খুবই সিম্পল, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে এক দুটো শব্দ আছে যাদেরকে আমরা বলছি নিপাত, নিষিদ্ধ কিংবা ব্যতিক্রম। এটাই সন্ধির এই ফ্যাক্টরটা অতিক্রম করতে পারলে নিয়ম কিন্তু কোনো বাধা না, নিয়ম সহজ। কিন্তু কিছু আছে যারা নিয়মটা মানে না সমাজে, তাই না? প্রচলিত একটা নিয়ম, ধরুন আমি যদি বাইক চালাই, তাহলে আমার কাছে গাড়ির কাগজপত্র থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হেলমেট থাকতে হবে। কিন্তু একজন আছে লোকাল মাস্তান কিংবা ধরেন এলাকার নেতা, তো সে এগুলো মানে না। সে পুলিশ ধরলো, যায় মিয়া আমাকে চেনো তুমি, এলাকা আমার লাগবে, আমি অমুক, হ্যাঁ তাই না, সেক্রেটারি বা সভাপতি। তো সে কিন্তু বোঝাতে চায় যে তার জন্য এগুলো নিয়ম প্রযোজন, এবং অনেক সময় পুলিশ বাইরে তাকে ধরেও না, কারণ জানে যে এই এলাকার মাস্তান ধরলে আবার চড়থাপ্পড় মারবে। কাজে সবার জন্য আইন প্রয়োগ করলে দেখা যায় 2-4 জনের জন্য আইন কিন্তু প্রয়োগ করছে না। তো আইন সবার জন্য সমান, এটি যেমন ঠিক, ঠিক তেমনি কারো কারোর জন্য কিন্তু কি আইন বিশেষ আছে, বিশেষ। তো ঠিক সন্ধিও যেহেতু আইন, আমি প্রথম একটা কথা বলছি আপনাদের, সন্ধির তো আইন আমরা পড়াচ্ছি, নিয়ম, আইন, ব্যাকরণ কিন্তু সংবিধান ভাষার। তো সংবিধানে সবার জন্য সবকিছু সমান, কিন্তু কেউ কেউ আছে বিশেষ। এই বিশেষগুলি আপনাদের বিপদগামী করবে। তো বিপদগামী যদি না করে, তাহলে আপনি ধরেন অনুস্বার দিয়ে 500 শব্দ তার আপনি মেমোরাইজ করলেন না, বুঝে নিলেন, কিন্তু 2-4-5 শব্দ আছে যারা একটু বিভ্রান্তিকর বা একটু নিয়মের বাইরে, তাহলে আপনাকে সেইগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে। নিয়মটা বুঝে, পদ্ধতিটা, মেথডটা বুঝে করতে হবে। আর ব্যতিক্রম, এইখানে যেমন একটি শব্দ হচ্ছে সিংহ, অনুস্বার দিয়ে সিংহ, কিন্তু ময় হস না হয়ে নয় হস, সিন যোগ হ। একইভাবে হিংসা, তাহলে হিন যোগ সা। আরেকটি শব্দ হলো হিংস্র, হিন যোগ স্র। তাহলে ময় হসের পরিবর্তে এই ক্ষেত্রে আমাদের নয় হস। অর্থাৎ এই শব্দগুলি দেখা গেল যে অনুস্বার ইজ ইকুয়াল টু ময় হস, আর কোন কোন ক্ষেত্রে কি অনুস্বারের পরিবর্তে নয় হস। তো আমরা যদি একটু নয় হস যুক্ত শব্দগুলোকে আলাদা করে একটু দেখে নিই, যে এগুলো নয় হস, আর এর বাইরে অনুস্বার থাকলে সেটি কি ময় হস। তাহলে আমাদের জন্য যে জটিলতাটা তৈরি হয় আমরা অ্যাভয়েড করলাম। এইগুলোর জন্য অনুস্বার নয় হস, আর এর বাইরে যে শব্দ, হয়তো এর সাথে আপনি আরো একটি দুটি পেতেও পারেন, আপনি আরো যদি গভীর গবেষণা করেন হয়তো আরো একটি দুটি পেতেও পারেন যেখানে নয় হস, তাহলে আপনি এর সাথে তালিকাটা লাগিয়ে নিলেন। এই তালিকাটা তো 3টি জায়গায় 4টি-5টি শব্দ হলো, কিন্তু এর বাইরে যত শব্দ আপনি পাবেন ম্যাক্সিমামই কি আপনার ময়ে হস। তাহলে আমাদের ঝামেলাটা কিন্তু আমরা পরিহার করতে পারলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো আমরা আরেকটি নিয়মে কি যেতে পারবো, না শেষ করে দেব? আরেকটি নিয়ম আপনাদের দেখি, একটি মজার নিয়ম দিয়ে শেষ করতে চাচ্ছি আলোচনাটি। শব্দটি দেখেন, নিয়মটি হলো 3 = 1, 3 = 1। এখন এটি প্রশ্ন হচ্ছে, স্যার 3 = 1 এটা আবার গণিতের নিয়ম, এটা কেমন 3 আবার 1 কেমনে হয়? খুবই জটিল লাগছে, কিন্তু দেখেন 3 = 1 কেমনে? 3 = 1, এই যে গ জ ড দ ব, এটা হলো 3 বর্গের 3। বর্গ বোঝেন তো, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, বর্গ ক খ গ, তাহলে বর্গের 3 = 1, ক চ ট ত এবং কি প। কোন সন্ধি শব্দে যদি গ জ ড দ ব থাকে, তাহলে যখন আমি বিচ্ছেদ করব সেখানে কি হয়ে যাবে? ক চ ট ত প। যদি আপনার এই মেথডটা বোঝা থাকে, তাহলে অনেক শব্দ আপনার কাছে দেখতে সহজ হয়ে গেছে। যেমন দেখেন একটি শব্দ হচ্ছে বাঘ, গিস, এটি আপনার সন্ধি বিচ্ছেদ বাগিস। এই যে দেখেন মধ্যাংশে গ আছে, তাহলে গ = কি ক, এবং এখানে কিন্তু হস, একটু মনে রাখবেন এটা হস, গয়ে হস, অর্থাৎ গ জড়তার পরিবর্তে ক চড়াতে হবে, কিন্তু হসটা কিন্তু একটু ফ্যাক্টর, যে নিয়মে হস আছে সেটুকু মাথায় রাখতে হবে। হসের সঙ্গে সন্ধির বিচ্ছেদের সম্পর্ক অত বেশি গুরুত্বপূর্ণ না হলেও কোন সন্ধি, সেই ক্ষেত্রে হসগুলো একটু ফ্যাক্টর হিসাবে কাজ করে। তো সেটি আমি যদি পারি কোনোদিন আলোচনা করছি। দেখেন বাগিস, তাহলে গটা কি হচ্ছে ক, খেয়াল করবেন ক,
আর এইটা যে এর সাথে যে কার আছে, কারটা কি হবে, বর্ণ হয়ে যাবে। যদি পরীক্ষা তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি এই উদাহরণটাতে আসি, বাগাড়ম্বর, তাহলে আমরা দেখছি যে এখানে গ দেখতে পাচ্ছি, তাহলে গ কি হবে, এই যে ক বা যোগ কি, এই যে গ এর সাথে যে কার, সেটা স্বাভাবিকভাবে এখানে গিয়ে আ রম ব। এখন যদি বলে এটি কোন সন্ধি, কোন সন্ধি প্রশ্ন করতে শুধু সন্ধি বিচ্ছেদ চাইবে তা তো না। তাহলে আমরা দেখব প্রথম শব্দের শেষ বর্ণ কি ক, আর শেষ শব্দের প্রথম বর্ণ কি আ, তাহলে ক প্লাস আ, তাহলে ব্যঞ্জন প্লাস স্বর, তাহলে ব্যঞ্জন প্লাস স্বর ইজ ইকুয়াল টু কি ব্যঞ্জন। শুধু দুটো স্বর হলেই স্বরসন্ধি, যখন প্রথম শব্দের শেষ আর শেষ এই দুটোই স্বর, তখন স্বর আর অন্য যা কিছু ঘটবে ব্যঞ্জন। তাহলে আমরা সন্ধি নির্ণয় করতে পারছি কোন কোন বর্ণের সন্ধি। শুধু আমাকে বিচ্ছেদটা যদি আমরা শুদ্ধ করতে পারি, তাহলে অন্য কোনো প্রশ্ন, কোনো পরীক্ষাকে আপনাকে আটকাতে পারবে না, যদি আপনি এই পদ্ধতিগুলি ভালো বোঝেন। আমরা যদি ধরে নিয়ে আসি দিগন্ত, খুব সিম্পল, আপনারা জানেন তো, মুখস্থ আছে দিক যোগন্ত, এই যে গ, তাহলে কি দিক যোগ এই যে গ এর সাথে কোনো কার নাই, তাহলে একটা অ ধরে নিলাম। যদি পরীক্ষা আসে দিগন্ত এসে পরীক্ষা হবে সুবন্ত, সুবন্ত, তাহলে এই যে ব, এই যে ব ইজ ইকুয়াল টু কি, এই যে প, তাহলে বটা হয়ে গেল প, সুপ যোগ কি অন্ত। পরীক্ষা আসতে পারে নিজন্ত, নিজন্ত, তাহলে এই যে জ ইজ ইকুয়াল টু কি চ, তাহলে এই যে নিজ যোগ কি, এখানে একটা অ ধরে নিব আমরা অন্ত। পরীক্ষা আসবে তদবধি, তাহলে কি করবে এখানে দ, এই যে দ এর পরিবর্তে কি ত, তাহলে হস দিতে হবে, আমরা বলেছি তত যোগ, এখানে কোনো কার নাই, কি ধরবো আমরা অবধি। শিক্ষার্থী বন্ধু এখন খেয়াল করো, বইয়ে দেখবা যে তয়ে হস দেওয়া নাই, খণ্ডত দেওয়া আছে। মজার বিষয়, তয়ে হস এটা ইজ ইকুয়াল টু কি খণ্ডত, মানে খণ্ডত্বটা কিন্তু বর্ণ না, এই তয়েরই কি একটা রূপ। তো যখন আমরা তয়ের নিচে খণ্ডত্ব দেই, তখন এইটা ইজ ইকুয়াল টু আমাদের কি করতে হয়, খণ্ডত্ব লিখতে হয়। অর্থাৎ এটা হলো ত আর তয়ে হস, এইটা ইজ ইকুয়াল টু খণ্ডত্ব। ফলে আমরা অন্যগুলোতে চয়ে হস দিচ্ছি, পয় হস, কয় হস, এগুলো হস, কিন্তু যখন আমি তয়ে হস দিব, তখন এই তয়ে হস না লিখে এটা পরিবর্তে লিখতে খণ্ডত্ব। তৎযোগ অবধি। যদি পরীক্ষা আসে তদন্ত, কি হবে বুঝতে পারছো, এই যে দ, তাহলে তয় তয় হস, তো তয় হসের বদলে আমরা লিখব খণ্ডত্ব যোগ কি, এখান থেকে অ ধরে নিব অন্ত। যদি আমাদের আসে স দু পাই, স দু পাই, তাহলে দটা হয়ে যাচ্ছে কি এই যে তয় হস বা খণ্ডত্ব, তাহলে সৎ যোগ এই যে উকারটা কি হবে উ হয়ে যাবে। যেখানে কোনো কার নাই বলে আমরা অ নিলাম, আর যেখানে কার আছে তাহলে শত যোগ কি এই যে উপায়। পরীক্ষা হয়তো আমরা লিখবো এমন একটি শব্দ তদুত্তর, এটি যদি সন্ধি বিচ্ছেদ চাই, তাহলে আমরা কি করব, যে দ, তাহলে দ এর পরিবর্তে খণ্ডত্ব, তৎ যোগ কি এই যে উত্তর। তাহলে অনেক শব্দ এমন হয়তো আমরা দেখাতে পারবো, পরীক্ষা হয়তো আসবে এমন স রা নন, এর সন্ধি বিচ্ছেদ কি সরানন। তাহলে এই যে দেখো ড, এই ড এর আরেকটা রূপভেদ, এগুলো আমরা ধ্বনি তত্ত্বের ক্লাসে হয়তো তোমাদেরকে চেষ্টা করব। অর্থাৎ ড আর ড বিন্দু র একই কিন্তু, অর্থাৎ এটি হলো ড, আর এই ড এর সাথে যদি আমরা বিন্দু দিই, কপালে একটা টিক দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এটা হলো ড শূন্য র। আবার একই ভাবে ঢ এরই একটা রূপভেদ কি এই ঢ এর নিচে বিন্দু র। তো এই যে আমরা এখানে সরানন, তাহলে আমরা ধরে নেব ড বা ড শূন্য র ইজ ইকুয়াল টু ট, অর্থাৎ এটা মানে এটা, এটা মানে এটা। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এটা ট, এটা ইজ ইকুয়াল টু কি হবে ট, তাহলে আমরা লিখলাম শর্ট, আকারটা কি হয়ে গেল আনন। ঠিক আছে, তাহলে আমরা আবার বলছি এরকম শব্দ, আবার বলছি শুধু 10টি নয়, 12টি নয়, 15টি নয়, অন্তত 200-500 শব্দ আছে, যে শব্দগুলিতে আপনি যদি একটু পদ্ধতিটা মনে রাখেন, যে গ জ ড দ ব এগুলো যদি শব্দের মধ্যে থাকে, সাধারণত বিচ্ছেদের সময় গিয়ে সেগুলি কি হয় ক চ ট ত প হয়, যেটাকে আমরা মজা করে বলেছি 3 = 1, অর্থাৎ বর্গের 3 নম্বর বর্ণ যদি থাকে, তাহলে বিচ্ছেদের সময় কি হয় যে বর্গের 1 নম্বর বর্ণে পরিণত হয়। তো এই ভাবে আমরা কিন্তু আমি চেষ্টা করলাম যে কিভাবে আসলে দেখো অনেক জটিল বিষয়টা যখন মেমোরাইজ করছি তখন জটিল হয়ে যাচ্ছে, মনে থাকছে না, বা অনেক উদাহরণ আমাদের বইয়ে নাই। আপনার কাছে যেহেতু একটি, দুইটি, তিনটি বই আছে, বাট যে পিএসসি পরীক্ষক তার কাছে তো অন্য অনেক বই হয়তো আছে, শহীদুল্লাহর বই আছে, সুনীতি কুমারের বই আছে, মুনির চৌধুরীর বই আছে, হায়াত মোহাম্মদের বই আছে, আপনার কাছে তো প্রফেসর আছে, বোরাকল আছে।
বা আরেকটা বই আছে, কিন্তু এমন এক উদাহরণ যেটা আপনার বই নাই, থাকতেও পারে, কারণ পরীক্ষক তো অনেক জ্ঞানী, অনেক কিছু সে জানে। কিন্তু পরীক্ষক যত কিছুই জানুক, আমরা যে মেথড বললাম যে আমার শব্দটি পরিচিতি হওয়ার দরকার নেই, শব্দটি আমার কমন আসার দরকার নেই, আমরা যদি সিম্বলগুলিকে মিলাতে পারি শব্দের মধ্যে থেকে, তাহলে অনায়াসে কিন্তু আমরা অপ্রচলিত বা দুর্বোধ্য একটু মানে যেটা আমাদের দেখা নেই এমন শব্দ আমরা সহজেই সন্ধি বিচ্ছেদ করতে পারবো, সন্ধি নির্ণয় করতে পারবো, এবং কোন কোন বর্ণে হয়েছে সেটা আমরা অনায়াসে উত্তর দিতে পারবো। তো আশা করছি আমরা চেষ্টা করেছি, তবে সন্ধির নিয়ম কিন্তু এগুলোই নয়, আরো অনেক নিয়ম আছে। আমি চেষ্টা করলাম সংক্ষেপে তোমাদেরকে অল্প সময়ে যে নিয়মগুলো আমার কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলি তোমাদের কাছে একটু শেখালাম। তোমরা একটু প্র্যাকটিস করে আগে দেখবে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ স্যার এই পদ্ধতিগুলো আমাদের ভালো লাগছে বা মজা লাগছে, তাহলে হয়তো আরো কোনো একটা দিন হয়তো হাজির হব সন্ধির আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।